প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন পত্রিকা এবং অন্যান্য সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছে আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন সুলতান মাহমুদ, ডেপুটি এডিটর, দৈনিক আমার দেশ। সুলতান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা যাবার আগে আজকের দৈনিকের প্রধান শিরোনামগুলো একটু দেখে নিতে চাই। আমার হাতে আছে প্রথমেই দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, রাজস্ব খাত সংস্কারেও পিছু হটা, অন্তর্বর্তী সরকার রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 জারি করে। এই অধ্যাদেশের মাধ্যমে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ প্রতিষ্ঠিত হয়। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে সরকার, রাজস্বে বড় ধরনের ঘাটতি, বেরিয়ে চলেছে অভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ ছাড়েনি সারা, জ্বালানি তেলে বিপুল ভর্তুকি, রপ্তানি আয় কমছেই, বড় স্বস্তি, রেমিটেন্সেও বাড়ছে উদ্বেগ, হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ডক্টর জাহিদ হোসেন, অর্থনীতিবিদ। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, জ্বালানি সংকটে কমেছে যান চলাচল, বেড়েছে ভাড়া, বাস চলাচল কমেছে 30%, দুর্ভোগ বেড়েছে যাত্রী ও চালকদের, পণ্য পরিবহন ভাড়া 3 গুণ পর্যন্ত বেড়েছে। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, সংবিধানে যুক্ত হবে জিয়ার স্বাধীনতার ঘোষণা এবং উচ্চকক্ষ। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, জ্বালানি সংকটে বিপর্যস্ত অর্থনীতি, বেশি প্রভাব 10 খাতে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, জ্বালানি সংকটে বাড়ছে লোডশেডিং, ঢাকার 3 হাসপাতালে ভর্তি হামের রোগীর 70% বাইরের। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, শর্ত সাপেক্ষে জুলাই সনদ বাস্তবায়ন, জ্বালানি চলমান সংকট সমাধানে গুরুত্ব আরোপ, নির্বাচনের বাকি প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, বৈশ্বিক বাজারের সঙ্গে দাম সমন্বয়ের তাগিদ বিশেষজ্ঞদের, ব্যবস্থাপনা সংকটে জ্বালানিতে অস্থিরতা। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম, চাকরির বয়সসীমা 32 বছর, 3.5 মিনিটে বিল পাস, সরকারি চাকুরিদের শৃঙ্খলা ভঙ্গ রোধে কঠোর শাস্তি, সুখী সমৃদ্ধ দেশ গড়তে সব ধর্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী, ইরানে ক্রু উদ্ধার অভিযানকালে যুক্তরাষ্ট্রের 4 বিমান ও হেলিকপ্টার ভূপাতিত। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, দৈনিক ইউনূস আমলে 260 জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি, শুধু জানুয়ারি মাসেই 191 জনের নামে গ্যাজেট, লাল মুক্তিবার্তা থেকে পুনর্বহাল 25 জন, ভারতীয় তালিকা থেকে 396 জন মুক্তিযোদ্ধার গ্যাজেট বাতিল, 127 জন মুক্তিযোদ্ধার গ্যাজেট সংশোধন। অন্তর্বর্তীকালীন সরকার আমলে 11টি সভা অনুষ্ঠিত হয়, মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নতুন করে 31 জনের গ্যাজেট। চলতি সংসদে মুক্তিযুদ্ধে 2টি সংশোধিত অধ্যাদেশ উত্থাপন হবে। জুলাই সনদ নিয়ে ফের পাল্টাপাল্টি বক্তব্য সংসদ অধিবেশনে। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, তারা একটি মন্তব্য প্রতিবেদন ছেপেছে, তোমাদের মৃত্যু আমাদের অপরাধী করে দেয়, হামের লক্ষণ নিয়ে একদিনের সর্বোচ্চ 10 শিশুর মৃত্যু, 30 উপজেলায় টিকা শুরু। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম, প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের, দুশ্চিন্তায় পোশাক খাত, গণভোট ও জুলাই সনদ নিয়ে সংসদে পাল্টাপাল্টি, ট্রাম্পের আলটিমেটাম তোয়াক্কা করছে না ইরান, 24 ঘন্টায় আরও 10 শিশুর মৃত্যু, হামের টিকাদান শুরু। দৈনিক বণিকবার্তার প্রধান শিরোনাম, বাংলাদেশের অতিরঞ্জিত জিডিপি কেবল সরকারকে ঋণ নিতে সহায়তা করছে। এলডিসি গ্র্যাজুয়েশন, ইউএন ডেইলি স্টারের প্রধান শিরোনাম, এলডিসি গ্র্যাজুয়েশন, ইউএন রিপোর্ট ফ্ল্যাগস সিরিয়াস গ্যাপস ইন রেডিনেস। ডেইলি অবজারভারের প্রধান শিরোনাম, ঢাকা নট ইয়েট রেডি ফর এলডিসি গ্র্যাজুয়েশন, আমির খসরু মাহমুদ চৌধুরী। নিউজের প্রধান শিরোনাম, ডিসরাপশন হাইটনেস মিজলস রিস্ক। এই ছিল সুলতান ভাই আজকের দৈনিকগুলোর প্রধান শিরোনাম। আমরা একটু আলোচনায় যেতে চাই। দৈনিক প্রথম আলো, আপনি তো যেহেতু অর্থনীতি বিট কাভার করেন এবং দীর্ঘদিন ধরেই আপনার এই বিটে অভিজ্ঞতা আছে, তারা প্রধান শিরোনাম করেছে, অনেকগুলি পত্রিকাই অর্থনীতি নিয়ে আজকে মূলত শিরোনামগুলি করেছে, রাজস্ব খাত সংস্কারী ও পিছু হটা।
তো এই বিষয়ে আপনার বক্তব্য শুনতে চাই। ধন্যবাদ। শুরুতে যে বিষয়টি এনেছেন এটি আসলে খুবই প্রাসঙ্গিক এই সময়, কারণ সংসদ চলছে। সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের যে অধ্যাদেশগুলো, সেগুলো কোনটি কোনটি উঠবে কোনটি উঠবে না সেটি নিয়ে বিতর্ক চলছে। কোথায় কোথায় সংশোধন হবে না সংস্কার হবে সেটি নিয়েও সংসদ অধিবেশন বেশ সরব হয়ে ওঠে আমরা দেখতে পাচ্ছি। তো যে বিষয়টিকে আপনি বলছেন যে অর্থনীতির, আসলে এটি হলো বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ যে কটি বলতে পারেন তার মধ্যে একটি, বা চালিকা শক্তি যে কটি তার একটি। তো সেখানটাতে, এবং একটি বলতে প্রধানতম চালিকা শক্তি, আপনার রাজস্ব আহরণ যদি না বাড়ে, আপনি শুধুমাত্র রেমিটেন্স এবং আপনার এক্সপোর্ট আর্নিংয়ের উপর ডিপেন্ড করে দেশ চলতে পারবে না। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখছিলাম যে সরকারের পক্ষ থেকে, এবং সেটি রাজনৈতিক সরকারের সময় আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে বড় বড় লক্ষ্যমাত্রা বেঁধে দেয়া হয়, যে প্রত্যেকটি বাজেটে আমরা দেখি লাফিয়ে লাফিয়ে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাটাকে বাড়ানো হয়, এবং সেটিতে কোনো পার্সেন্টেজ থাকে না যে এবছরে এত পার্সেন্ট বাড়লো বা কোনো কিছু। সে তার মূল ভিত্তি থাকে হচ্ছে, একটি হলো ভিএটি মূল্য সংযোজন কর, আর আরেকটি হলো আয়কর, আর থার্ড হলো আমদানি শুল্ক। তো দেশের ব্যবসা বাণিজ্য যদি ভালো না থাকে তাহলে আপনি আমদানি শুল্ক পাবেন না, আবার বা আমদানি রপ্তানিতে যে শুল্কটা সেটি পাবেন না। আরেকটি হলো আপনার ভিএটিটা আপনি সেটি পাবেন না যদি বিজনেস ভালো না হয়। কিন্তু 17 বছরের যে সরকার গেল, বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে লক্ষ্যমাত্রা, অন্তর্বর্তীকালীন সরকার একটি বাজেট দিয়েছে আপনি জানেন, তো সেখানটাতে আমরা দেখলাম লক্ষ্যমাত্রা থেকে কিন্তু বারবার পিছিয়ে পড়ছে জাতীয় রাজস্ব বোর্ড। কেন পিছিয়ে পড়ছে তার একটি কারণ সংশ্লিষ্টরা, বিশেষ করে যারা রাজস্ব নিয়ে কাজ করেন, বিষয় বিশেষজ্ঞ, তাদের একটি ফাইন্ডিংস হচ্ছে যে যারা রাজস্ব আদায় করবেন তারাই রাজস্ব আদায় কোন পথে হবে সেটি নির্ধারণ করেন, নীতি প্রণয়ন করেন। নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন, তার বাস্তবায়ন একই ব্যক্তি জায়গা থেকে হয়ে থাকে। এখানটাতে একটি বড় ধরনের পরিবর্তন আনার পক্ষে ছিল অর্থনীতিবিদরা, বা আন্তর্জাতিক প্রেক্ষাপটেরও প্র্যাকটিস সেটি। তো অন্তর্বর্তীকালীন সরকার এসে সেই কাজটি খুব সুচারুভাবে করবার চেষ্টা করেছে, এবং সেটিকে নিয়ে যারা অন্যায়, অনিয়ম, দুর্নীতির সাথে জড়িত, বা এই রাজস্ব আয়ের গতিকে যারা সাধারণত শ্লথ করে দেয়, তাদের বাধার মুখে পড়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং তার অর্থ উপদেষ্টা যিনি ছিলেন, তাদের অনড় অবস্থানের কারণে, এবং দেশের যারা প্রথিতযশা অর্থনীতিবিদ এবং রাজস্ব বিভাগে ইতোপূর্বে যারা খুব সুনাম এবং সুখ্যাতির সাথে কাজ করে গেছেন, তাদেরকে সাথে নিয়ে এই জায়গাটিতে একটি পরিবর্তন আনলেন। পরিবর্তনটি অধ্যাদেশ আকারে রয়ে গেছে, এবং এটি হলে যেটি হবে যে যিনি আইন প্রণয়ন করবেন তিনি বাস্তবায়ন করবেন না। সংসদে উঠছে না। এখন সংসদে যদি না ওঠে, আমি মনে করি যে রাজনৈতিক অনেক বিতর্ক আছে, রাজনৈতিক পাওয়া না পাওয়া, নানান হিসেব নিকেশ, সেগুলোর সাথে কিন্তু এই অরাজনৈতিক, বিশেষ করে অর্থনৈতিক ইস্যুগুলোকে এই জড়িয়ে ফেলাটা সমীচীন হবে না। সেটি এই সরকারের জন্য, আমরা যতটুকু জেনেছি যে যারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাজস্ব এবং এই বাস্তবায়ন বিভাগকে, নীতি এবং বাস্তবায়ন বিভাগকে যারা পৃথক করতে দিতে চান নাই, যে সমস্ত অলিগার্করা এর পেছনে ছিল, এনবিআরকে অস্থির করা, অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থির করা এই ইস্যুতে, তারা কিন্তু উঠে পড়ে লেগেছে এই নির্বাচিত তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কিছু কিছু ব্যক্তি বা কিছু কিছু ক্ষমতার বলয়ের মধ্যে যারা আছে, তাদের পেছনে উঠে পড়ে লেগেছে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে অর্জনটা বা এই যে প্রচেষ্টাটা, সেটিকেও মুছে ফেলবা বা সেটিকে অকার্যকর করে দেয়া। এটিকে যদি অকার্যকর করে দেয়া হয় তাহলে কিন্তু অকার্যকর হয়ে যাবে বাংলাদেশের রাজস্ব ব্যবস্থা। যে লক্ষ্য নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এটি করেছিল সেই লক্ষ্যচ্যুত হবে। আমি আবার বলবো আপনার মাধ্যমে যে রাজনীতির সাথে অরাজনৈতিক ইস্যুগুলোকে একাকার না করে ফেলা, কারণ আপনার অর্থনীতি
অর্থনীতির মতো করে চলতে দিতে লাগবে। আপনি রাজস্ব আয় যদি না বাড়াতে পারেন, আপনি বাজেট বাস্তবায়ন হবে না, আপনি সরকারি উন্নয়ন ব্যয় এবং অনুন্নয়ন ব্যয় কোত্থেকে মেটাবেন? এখনই আপনি দেখবেন যে প্রায় হাজার না, প্রায় না বেশি 1,00,000 কোটি টাকার উপরে সরকার অভ্যন্তরীণ ব্যবস্থা থেকে ঋণ নিয়েছে। কেন ঋণ নিয়েছে? 8 মাসের অর্থনীতির বা 8 মাসের অর্থ বছরের যে রাজস্ব আয়, সেখানটাতে বড় ধরনের প্রায় 1,25,00,000 কোটি টাকার মতো তাদের ঘাটতি তৈরি হয়েছে। যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য থেকে পিছিয়ে রয়েছে 8 মাসেই। তো যদি এটি 12 মাসে, তাহলে এটি 1.5 লক্ষ কোটি টাকা হয়তো ঘাটতি তৈরি হয়ে যাবে। তাহলে এই যে এত বড় ঘাটতি, এটি সামাল দেবে কোত্থেকে? আপনার অনুন্নয়ন ব্যয় যেটি, যদি মনে করেন যে কর্মকর্তা কর্মচারী রাষ্ট্র কাঠামো পরিচালনার যে ব্যয়, সেই ব্যয় কি আপনি কমাতে পারবেন? বরং উল্টো বাড়বে। একটি পে কমিশনের প্রস্তাব রয়ে গেছে, সেটিকে বাস্তবায়ন নিয়ে গতকালকেও সরকার প্রধানের সাথে আলোচনা হয়েছে, আমরা শুনেছি। তো টুডে অর টুমোরো সেটিকে আপনাকে বাস্তবায়ন করতে লাগবে। তো অনুন্নয়ন ব্যয় আরও বেড়ে যাবে। এরপর উন্নয়নের নানান লক্ষ্যমাত্রা নিয়ে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করেছে। বড় মেগা প্রকল্পের পাশাপাশি নানান সোশ্যাল সেফটি নেট আমরা যেটাকে বলে থাকি, সেই সোশ্যাল সেফটি নেটের আওতায় কিন্তু এই সরকার এসেই এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, এই যেগুলো দেওয়ার কথা বলছে বা ইতিমধ্যেই দেওয়া শুরু করেছে, সেগুলো বাস্তবায়ন করতে হলেও কিন্তু আপনার বড় অঙ্কের অর্থের যোগান দরকার। অতএব সরকারের উচিত হবে, সরকারের পক্ষে আমি বলবো যে যারা এই বিষয়ে আছেন, অলিগারদেরকে ঝেড়ে ফেলে তাদের আস্ফলন বন্ধ করে এই খাতকে, এই রাজস্ব আয়ের যে খাতগুলো, সেগুলোকে স্পষ্টভাবে যাতে উৎসাহিত করে এবং অন্ততপক্ষে যে কোনো বিবেচনায় সংসদে উত্থাপন করুক, কিভাবে করবে, কোন পথে করবে। কিন্তু এই অরাজনৈতিক, বিশেষ করে আর্থিক খাতের যে বিগত সরকারের, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের যে উদ্যোগ, সেটি বাস্তবায়ন না করলে আমার উন্নয়ন সহযোগী যারা, যদি আইএমএফের কথাই বলেন, আইএমএফও কিন্তু আপনাকে কোনো সাপোর্ট করবে না। যে ঋণটি ডিসেম্বরে ডিসবার্স হওয়ার কথা ছিল, গত ডিসেম্বরে, সেটি কিন্তু এখনও হয় নাই। পর্যালোচনা করবে বলেছে আইএমএফ, নতুন অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে অর্থমন্ত্রীও সময় চেয়েছেন। তো তারা কিন্তু তাদের জায়গাতে আপনাকে দেখতে লাগবে যে তারা যদি না পায়, তারা যেভাবে চায় সেটি না হলে তারা তাদের ঋণ সহায়তা দেবে না। তো তখন এক অভ্যন্তরীণ উৎস থেকে আয় কমে যাচ্ছে। তারপরে প্রতিশ্রুত পাইপলাইনে যেগুলো বিভিন্ন সাহায্য সহযোগিতা বা ঋণ যেগুলো প্রতিশ্রুত ছিল, সেগুলো সার হচ্ছে না। তৃতীয়ত এই যে এটিও একটি, যে আইএমএফ যদি টাকা, তাদের যে প্রতিশ্রুত ঋণ সহায়তা আমাদের দেওয়ার কথা, সেটি যদি না দেয়, তাহলে বহুমাত্রিক অর্থনৈতিক চাপে পড়ে যাবে সরকার। তো সেই ক্ষেত্রে এই বাইরের চাপ থেকে মোকাবেলা করবার জন্য বা ব্যাংক ব্যবস্থা থেকে সরকারকে ধার করবার চেয়ে এই সংস্কারগুলো করে একটি ঝাঁকুনি দিয়ে যাতে রাজস্ব আয়, নিজস্ব উৎস থেকে সরকারের রাজস্ব আয়টা বাড়ে, সেই উদ্যোগটা, সেটি কে নিয়েছে তার চেয়ে বড় ব্যাপার হলো উদ্যোগটা ঠিক আছে কিনা, সেটি বিচার বিশ্লেষণ করে এটিকে বাস্তবায়ন করা খুবই জরুরি। আজকে আরেকটি খবর, গতকালকে সংসদে চাকরির বয়সসীমা 32 বছর করা হয়েছে, যেটি অনেক দিন ধরেই তরুণদের একটা দাবি ছিল, যারা শিক্ষার্থী পাশ করা তাদের। এবং এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ। দেখেন, জুলাই সনদ আমরা বলে থাকি, বা যেটি 5ই আগস্টের যে সূচনা যে কারণে হয়েছিল, সেটি মূলত আপনি যদি এর গোড়ায় যান তাহলে কিন্তু বৈষম্য থেকে হয়েছিল। প্রত্যাশিত সুবিধা রাষ্ট্রের কাছ থেকে বা অধিকার, সুবিধা বাদ দিয়ে অধিকার যখন প্রতিষ্ঠিত না হচ্ছিল, তখনই কিন্তু এটি একেবারে বিস্ফোরণ ঘটেছিল এবং 5ই আগস্টের জন্ম নিয়েছিল। তার অন্যতম ইস্যু ছিল যে চাকুরিতে এই যে কোটা বৈষম্য। এর পেছনের কারণটা হলো যে দেখবেন যে বলা হয় যে বিগত সরকারের সময় চাকরিতে এমন কঠিনভাবে তাদেরকে আষ্টে পৃষ্ঠে রাজনীতি বেঁধে ফেলেছিল, শুধুমাত্র একটি ওই আগের সরকারের রাজনৈতিক দলের যে অঙ্গ সংগঠন, সেটির সিল সাপোর্ট না থাকলে চাকরি পাওয়াটা খুব কঠিন ছিল। তো তাতে অন্যান্য যারা
তারা পিছিয়ে পড়েছে। অন্যান্য দলের সমর্থক বা সাধারণ শিক্ষার্থী যারা পাশ করে সেখান থেকে তারা পিছিয়ে পড়েছে। আপনি দেখবেন যে প্রতি বছর বাংলাদেশের কর্মবাজারে প্রবেশ করে প্রায় 24 লাখ তরুণ তরুণী। তো তার প্রায় অর্ধেকই কিন্তু গত 10 বছরে দেখা গেছে প্রায় অর্ধেক কিন্তু কর্মবাজারে প্রবেশ করতে পারে নাই। তো এই যে কর্মবাজারে প্রবেশ করতে পারে নাই, তারা তাদের একটি বড় ব্যারিয়ার দেখবেন, ব্যাংক বলেন, সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত সব জায়গায় কিন্তু বয়স সীমা দিয়ে দেয়া হয় অনূর্ধ্ব 30। তো অনূর্ধ্ব 30-এর কারণে অনেক যোগ্যতা সম্পন্ন ছেলে চাকরি পায় নাই বা কাজ করতে পারে নাই বা কোথাও জয়েন করতে পারেনি, কিন্তু শুধুমাত্র একটি বয়সের ব্যারিয়ারের কারণে বা বাধার কারণে সে কিন্তু আর কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারছিল না। তো এটি 32 থেকে 35 পর্যন্ত করবার একটি আকাঙ্ক্ষা বা দাবি ছিল। সেখান থেকে আমি মনে করব সরকার ধাপে ধাপে এখন যেটি করেছে 32, আমি মনে করি অনেক শিক্ষিত তরুণ তারা কর্মবাজারে প্রবেশ করতে পারে, যেটির বাধা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে এই বয়স। সেখান থেকে যতটুকু শিথিল করেছে, নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে এই বিষয়টি আরও বিবেচনা করবার সুযোগ আছে। আগামীতে হয়তো সরকার সেটি করবে এবং এটির মধ্য দিয়ে দেখবেন যে লক্ষ লক্ষ তরুণ, আমরা দেখলাম যে সরকারি চাকরিতেই প্রায় 4.5 লাখ পদ শূন্য রয়েছে সংসদের প্রশ্ন উত্তরে আমরা যেটি দেখলাম। তো সেই জায়গাগুলোতে যখন বিজ্ঞপ্তি যাবে বা খালি ঘোষণা যাবে, তখন এই 32-এর মধ্যে যারা আছে এর মধ্যেও লাখ লাখ তরুণ কিন্তু এই জায়গায় আবেদন করতে পারবে। তারা মেধা যাচাইয়ের যে পরীক্ষা সেখানটাতে অংশগ্রহণের সুযোগ পাবে। এটি সাধুবাদযোগ্য। জি, আরেকটি সংবাদে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে যে গতকালকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্রের সাথে কোনো গোপন চুক্তি নেই এবং সেটি বেশ কদিন ধরেই রাশিয়া থেকে তেল আমদানির ব্যাপারে যুক্তরাষ্ট্রের অনুমতি চাওয়া হয়েছে। এরপর থেকেই কিন্তু এই খবরটি চাউর হয়েছে যে যুক্তরাষ্ট্রে কী চুক্তি করা হলো যার কারণে রাশিয়া থেকে তেল আমদানি করতে হলো, এবং পররাষ্ট্রমন্ত্রী কালকে এটার ব্যাখ্যা দিয়েছেন যে রাশিয়ার তেল কিনতে নিষেধাজ্ঞা আছে বিভিন্ন দেশের, সে কারণে তাকে চাওয়া হয়েছে। এই যে যুক্তরাষ্ট্রের সাথে কোনো গোপন চুক্তি নেই, এটি আসলেই কেন আলোচনায় আসলো? ধন্যবাদ। দেখেন, এটি কিন্তু এখনকার আলোচনার বিষয় না। এই আলোচনাটি কিন্তু ছিল অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার নির্বাচন করে নির্বাচিত সরকার হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেছে। সে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়টাতে বলা হয়েছে যে আমরা জেনেছি কূটনৈতিক অঙ্গন থেকে বিশেষ করে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি গোপন চুক্তি করা হয়েছে এবং সেই চুক্তিটি কি সেটি প্রকাশ্য নয়, সেটি ঘোষণারও কোনো কিছু নাই। অনেক চুক্তি থাকে, অপ্রকাশিত চুক্তি থাকে, রাষ্ট্র টু রাষ্ট্র এই চুক্তিটা হতেই পারে এবং সেটি নিশ্চয়ই প্রত্যেক রাষ্ট্র চায় তার পক্ষে নিতে। তো সেখানটাতে কূটনৈতিক চালে কারা কতটুকু হেরেছে, কারা কতটুকু জিতেছে, যখন আমি যখন জিতে যাব যে ইন্টারন্যাশনালি আমি এগিয়ে আছি বা আমার স্বার্থের পক্ষে, আমার দেশের পক্ষে, জনগণের পক্ষে, তখন সেটি কিন্তু প্রকাশ করতে কোনো বাধা থাকে না। যদিও অপর পার্টির কিন্তু কন্ডিশন থাকে যে এটি অপ্রকাশিত বা এটি ফাঁস করা যাবে না, প্রচার করা যাবে না, প্রকাশ করা যাবে না। তো সেই জায়গা থেকে কিন্তু তখনই কিন্তু এই প্রশ্নটি উঠেছিল যে বাংলাদেশের কোন মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত চাওয়া রয়েছে বাংলাদেশের জনগণ কিন্তু অনেকটাই অকেবাহাল। তো সেই জায়গা থেকে তারা কিন্তু বারবার তাদের উদ্বেগের প্রকাশ করেছে যে কি চুক্তি হয়েছে সেটি জানাতে হবে এবং সেটিরই একটি অংশ এসে এই জ্বালানি সংকটের কারণে সামনে উঠে এসছে। এবং আপনি যেটি বললেন যে হঠাৎ করে কেন এটি এলো, আপনি নিশ্চয়ই জানেন অন্তর্বর্তীকালীন সরকারেরও এই পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী। তো সেক্ষেত্রে উনি কি চুক্তি করেছেন সেখানটাতে উনি বলতে তার সরকার, উনি নেতৃত্বে ছিলেন, উনি সামনে ছিলেন, অগ্রভাগে ছিলেন উপদেষ্টা হিসাবে, সেটিই স্বাভাবিক। আবার এখন মন্ত্রী উনি, এখনও কোথায় কি নেগোসিয়েশন করতে হবে, আপনি যে চিঠির কথা বলছিলেন যে জ্বালানি আমদানির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে। দেখেন, আমরা বাণিজ্য নীতিতে আমরা যেটি দুদেশের মধ্যে যে বাণিজ্য নীতি বায়োলেটারাল অ্যাগ্রিমেন্ট যেটিকে আমরা বলে থাকি, সেই বায়োলেটারাল অ্যাগ্রিমেন্টে দ্বিপাক্ষিক চুক্তি যেটি, সেটিতে কিন্তু আমরা
উইন উইন সিচুয়েশনে থাকবার জন্য আমেরিকা চেয়েছে। আমরা যদি বছরে $8 বিলিয়ন আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকি, তার মধ্যে $6 বিলিয়ন কিন্তু বাংলাদেশের পক্ষে। তো আমেরিকা সেই জায়গাতে কতগুলো শর্ত দিয়েছে বা চুক্তি দিয়েছে এবং বাংলাদেশ সেই জায়গাতে রাজি হয়েছে। সেটি হলো তাদের কিছু পণ্য বাধ্যতামূলকভাবে যাতে আমরা কিনি এবং সেখান থেকে ইম্পোর্ট করি, যেটা অন্যান্য দেশ থেকে নিচ্ছি। কারণ তারা চাচ্ছে যে তাদের বিপক্ষে যে বাণিজ্য ঘাটতি সেটিকে তারা কমাতে চায়। তো তার প্রেক্ষিতে আমরা সেখান থেকে তুলা আমদানি থেকে শুরু করে জ্বালানি আমদানি থেকে শুরু করে এলএনজি আমদানি, এগুলোতে আমরা অনেক জায়গায় বলেছি যে না, আমরা তোমার এখান থেকে এটা করব। সেখানটাতেও কিন্তু পজিটিভ সিগন্যাল আছে। ওদের র মেটেরিয়াল ইম্পোর্ট করে যে পণ্যটা আমরা এখানে প্রোডাক্ট করব, বাই প্রোডাক্ট হবে, সেটি আবার ওদের বাজারে রপ্তানি করতে কিন্তু শূন্য শুল্কে আমরা রপ্তানি করতে পারবো। এখন এই জ্বালানি চুক্তিও তার মধ্যে আছে কিনা, যদি না থাকতো তাহলে কিন্তু এই চিঠি দেওয়ার প্রয়োজন হতো না। নিশ্চয়ই কোনো কিছু যেটি অপ্রকাশিত তারই অংশ হিসেবে হয়তো এই চিঠিটি তারা দিয়েছে। এখন যেটি বলবার চেষ্টা করছে যে না, রাশিয়ার থেকে তেল আনবার ক্ষেত্রে অন্যান্য যে আমাদের নিষেধাজ্ঞা অন্যান্য দেশের মতো বাংলাদেশের সাথেও যে চুক্তি বা বাংলাদেশের আমরা আন্তর্জাতিক যে সংগঠনগুলোর সাথে আমরা একত্রে কাজ করি, সেখান থেকে যদি কোনো বিরোধ থেকে থাকে তার প্রেক্ষিতে, তাহলে আমার এটি কিন্তু একটি ভুল বার্তা যাচ্ছে জনগণের জন্য যে আমি একটি স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র, আমি কোথা থেকে কি কিনবো কি কিনবো না, কোত্থেকে কি আনবো কি আনবো না, আমার সংকটকালীন সময় বা সংকট ছাড়াই সেটি আরেকটি রাষ্ট্রের অনুমতি কেন লাগবে, এটি কিন্তু জনগণকে ভাবিয়ে তুলেছে। তো এই জায়গায় কিন্তু সরকারের পক্ষ থেকে পরিষ্কার করার দরকার, আমি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এখন একটি প্রশ্ন আমার যেটি আপনার কাছে, সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার যে সময় চুক্তিটা করেছে এর কিছুদিন পরেই কিন্তু নির্বাচন ছিল, তারা তো নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করতে পারতো। সেটি না করে একেবারে নির্বাচনের 2-4 দিন আগে তড়িঘড়ি করে চুক্তিটা করার মানে কারণটা কি? এই জায়গাটা কিন্তু সরকারের একটি ব্যাখ্যা আছে। সরকার কিন্তু বলেছে এটি অনগোয়িং প্রসেস। ওইটির একটি দীর্ঘ, এই সরকার দায়িত্ব নেবার পর থেকে তাদের সাথে যে পূর্ব নির্ধারিত সময়, নির্বাচনের কারণে সেই নির্বাচনের আগ মুহূর্তে সময়টি পড়েছে, যেহেতু পূর্ব নির্ধারিত সময় ছিল, সরকার সেই কারণেই ওই সময় চুক্তি করেছে। এটি সরকারের ব্যাখ্যা। কিন্তু সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উদ্দেশ্য ছিল কিনা, আমার এখানটাতে একটি সোজাসাপটা বক্তব্য। সরকার তো এটাও বলতে পারতো যে নির্বাচনের পরের সরকার করলে, সেটি হয়তো বলতে পারতো, কিন্তু সরকারের পক্ষ থেকে আমি এখানটাকে বাঁকা দৃষ্টি না দেখে, আপনি দেখবেন যে একটি অন্তর্বর্তীকালীন সরকার, তারা রাজনীতি করে নাই, তারা ক্ষমতায় থাকার জন্য আসে নাই। আবার ভবিষ্যতে এই সরকারের সবাই আবার বা কেউ কখনো আবার এই সরকার ব্যবস্থায় আসবে কি না, সেরকমও কোনো তাদের ইচ্ছা, অভিলাষ, আগ্রহ আজও পর্যন্ত আমরা দেখতে পারিনি। তাহলে তারা এই দেশেরই নাগরিক, এই দেশেরই সচেতন মহল, তারা কেন তড়িঘড়ি করে বাংলাদেশের বিপক্ষে যায় এমন চুক্তি তারা করবে? তারা কি আরও বেশি কিছুদিন ওই চুক্তির মধ্য দিয়ে অন্য কোনো রাষ্ট্রের অনুকম্পা বা সহযোগিতা নিয়ে বেশি দিন থাকতে চেয়েছিল? সেটিও তো দৃশ্যমান না। তাহলে এটিকে আমার মনে হয় যে আমরা অনুসন্ধানী চিন্তা আমাদের থাকবে, বা সত্য উদ্ঘাটনের বা ভেতরে কী আছে সেটি উদ্ঘাটনের প্রচেষ্টা থাকবে, কিন্তু সন্দেহের দৃষ্টিতে এই সময়কাল ক্ষেত্র বিশেষে না দেখাটাই ভালো। অতি সন্দেহ আসলে সব সময় ভালো বয়ে আনে না। আপনার আরেকটি সংবাদ দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে জ্বালানি পরিস্থিতির কারণে দোকানপাট 7টার মধ্যে বন্ধ হচ্ছে এবং অফিসের সময়ও পরিবর্তিত হয়েছে। তো এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। দেখেন, জ্বালানি সংকটটা শুধু বাংলাদেশের না, সারা বিশ্বেই কিন্তু ভাবিয়ে তুলেছে। ইরানের উপরে যে আক্রমণ বা ইরান যে পাল্টা আক্রমণ করছে, এই পরিস্থিতির কারণে জ্বালানি তেলের একটি সংকট তৈরি হয়েছে এবং এই সংকটটি কিন্তু সরকারের বা জনগণের হাতের বিষয় নয়, এটি আন্তর্জাতিক প্রেক্ষাপটেই তৈরি হয়েছে। সরকার, আমি বলবো যে সরকার বরং এখনও পর্যন্ত চেষ্টা করছে যে পরিস্থিতি থেকে সামাল দেয়া এবং রেশনিং শুরু করেছে। আপনি দেখবেন যে ঈদের আগে থেকেই যেটি রেশনিংটা শুরু করেছে, ঘোষণা দিয়েছে, সেটি হয়তো কার্যকর ঠিকমতো করা হয়নি। পরিস্থিতি সামনে
কোন দিকে যাবে, যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তার প্রভাব কিন্তু শুধু আমি আপনি বাংলাদেশ বা পাকিস্তান বা মালয়েশিয়া একার উপরে নয়, অনেক দেশের উপরেই তার প্রভাব পড়বে। তো একটি সরকারের কাজ কি, আপনার সাধ্য অনুযায়ী আপনার সামর্থ্য অনুযায়ী সেটিকে ব্যবস্থাপনা করা বা রাষ্ট্রে পরিচালনা করা। তো আমার সামর্থ্য যেটি আছে, আমি অর্থনৈতিক অঙ্গনের কথা তো বললাম যে আর্থিক খাতের কি কঠিন অবস্থার মধ্যে যাচ্ছে এই সরকার, একটি ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে রেখে যাওয়া দেশ, সেটিকে অন্তর্বর্তীকালীন সরকার মোটামুটি যেটি অর্থ উপদেষ্টা বলেছিলেন যে আইসিইউতে পাঠিয়ে দিয়েছিল বিগত সরকার, বিগত আওয়ামী লীগ সরকার, সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার বেডে এনেছিল। এখন এই সরকার এসে সেটিকে সচল করবার যে প্রচেষ্টা, তারই মধ্যে এই আন্তর্জাতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে, যুদ্ধ পরিস্থিতি চলছে। এখানটাতে সরকারকে তার যে সীমাবদ্ধতা আছে তার মধ্যেই রাষ্ট্র পরিচালনা করতে হবে, কোথায় কখন কাট করতে হবে, কোথায় কোন জায়গায় বেরিয়ে বা রয়ে সয়ে চলতে হবে, তারই একটি দিক নির্দেশনা। এবং সেক্ষেত্রে এই যে 9টা 5টা অফিস বা 4টা পর্যন্ত অফিস যেটা করেছে, অফিস সময়সূচি কমিয়েছে। আমি কালই দেখলাম অনেক সচিব বা সচিবালয়ের বা অনেক সরকারি কর্মকর্তা বলেছেন 4টার পরে অফিসে আর থাকা যাবে না। অর্থাৎ সাবঅর্ডিনেটদেরকে আমরা অনেক সময় দেখেছি, অধীনস্থদেরকে কিন্তু রাত 8টা 9টা 10টা পর্যন্ত সচিবালয়ের সুউচ্চ ভবনগুলোতে দেখবেন চারপাশ অন্ধকার, কিন্তু উচ্চ ভবনগুলোতে লাইট জ্বলছে, মানে সেখানে কর্মকর্তারা আছে। কালকে কিন্তু সেটি দেখা যায়নি। সন্ধ্যার পরে কিন্তু আমরা দেখেছি রাস্তাঘাট ফাঁকা, মানে সবাই বাড়িতে ঢুকে গেছে। দোকানপাট বন্ধ করা, আপনি দেখবেন যে অতি আলোকসজ্জার কারণে বিদ্যুতের একটি প্রয়োজন হয়, আবার কখনো কখনো জেনারেটরের প্রয়োজন হয়। অর্থাৎ সবাইকে যাতে এই সাশ্রয়ের মধ্যে বা সবাইকে এটি একটি সমন্বয়ের মধ্য দিয়ে যাতে বিষয়গুলোকে সমাধান করা যায়, সেই প্রচেষ্টাটাই করা হয়েছে। আমি এটিকে মনে করি এভাবেই আমাদেরকে এগিয়ে যেতে লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ প্রান্তে, প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভ সকাল।